সরি, আমি আসলে ইচ্ছে করে আসতে চাইনি। কুকুর দুটো হঠাৎ পিছু নিল, তাই ভয় পেয়ে। কুট্টি কিট্টি এরকমই, অপরিচিত মানুষ দেখলে চোখে চোখে রাখে। সরি। অনেক কুকুর দুটোর দিকে তাকিয়ে বলল, ওদের নাম কুট্টি আর কিট্টি। ও আপনি এখানে? মানে আমি বাবা মায়ের সঙ্গে এসেছি রিনভি আপুকে দেখার জন্য। আই সি, আপনি টুটুল ভাইয়ার বোন? বেশ অবাক হয়ে জানতে চাইল সে। জি। আমি অনেক, রিনভি আপু ছোট ভাই। আমি মিতুল। দুজনের কথোপকথনের মধ্যে আয়ান চলে আসে। মিতুলকে উদ্দেশ্য করে বলে, কোথায় হারিয়ে গেছিলে? তোমাকে খুঁজে খুঁজে আমি হায়রান। অনেক হেসে বলে। কিট্টি আর কুট্টি দৌড়ানো দিয়েছে। আয়ান নায়কের মতো ভাব নিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। ওরা তোমার কিছু করতে পারবে না। অনেক আয়ানের মাথায় চাটি মেরে বলে, আসছে বড় নায়ক। হুম, মিতুল আপু, চলো আমরা ছাদে যাই। মিতুল রাজি হলেও অনেকের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে আয়নের সঙ্গে ছাদে চলে যায়। অনেক মিতুলকে চিনলেও মিতুল যে অনেককে চিনে নিয়ে এটা অনেক ভালো করেই বুঝতে পেরেছে। ওরা চলে যাওয়ার পর অনেক ড্রয়িং রুমে গেল। মিতুলের বাবা মাকে সালাম দিয়ে পাশে বসে কথা বলল কিছুক্ষণ। বিউটি বেগম কিছু খাবার অনেকের হাতে দিয়ে বললেন, বাবা, এগুলো ছাদে নিয়ে যা তো, মিতুলকে দিয়াই। অনেক বিনা বাক্য ব্যয়ে খাবারগুলো নিয়ে ছাদে গেল। মিতুল আর আয়ান ছাদে দৌড়াদৌড়ি করছিল। ওদের সঙ্গে কিট্টি আর কুট্টিও দৌড়াচ্ছিল। মিতুল এখন আর ওদের ভয় পাচ্ছে না, বরং ওদের সঙ্গ উপভোগ করছে। অনেককে দেখেই মিতুল থেমে যায়। খাবারগুলো রেলিংয়ের উপর রেখে অনেক বলল, মা পাঠিয়েছে। আপনি আবার কষ্ট করে আনতে গেলেন কেন? মা বলল তাই, তাছাড়া আপনি তো কিছু খাননি। বাড়ি থেকে খেয়েই এসেছি, পেট ভরা আছে। টুটুল ভাইয়া আসলো না কেন? আসবে দুপুরে। আচ্ছা খান। বলে অনেক ফোন চাপায় ব্যস্ত হয়ে পড়ল। মিতুল লজ্জা ও সংকোচের দরুন খেতেই পারছে না। অন্যদিকে অনেক যে খাবার নিয়ে এসেছে, না খেলেও তো মন্দ দেখা বিষয়টা। তাই সে একটা বিস্কুট আনকে দিয়ে নিজে একটা বিস্কুট নিল। পরে আবার মনে হলো অনেকের তো সাথে নেই, তাই সে হাতের বিস্কুটটাই এগিয়ে দিয়ে বলল, নিন। অনেক একবার মিতুলের মুখের দিকে তাকালো এবং আরেকবার হাতের দিকে তাকালো। মিতুল অবশ্য তার মুখের দিকে তাকায়নি, তার দৃষ্টি নত, মুখে সলজ্জিত আভা। অনেকক্ষণ মিতুলের মুখের দিকে তাকিয়ে বিস্কুটটি নিল। হাতে করে দেওয়ার পর না নিলে এতে সামনে মানুষটি অপমানিত হবে। বিস্কুটটা মুখে পুরে হাতে থাকা জবা গাছ থেকে একটা সাদা জবা ফুল ছিঁড়ে আনলো অনেক। অনধিকার চর্চাই হোক, কিন্তু মিতুলের সাজসজ্জার পূর্ণতা দান করার উদ্দেশ্যেই হোক না কেন, সে নিজ হস্তে জবা ফুলটি মিতুলের কানের পিঠে গুজে দিল। আকস্মিকতায় চমকে তাকালো মিতুল। এবার আর অন্যদিকে নয়, সরাসরি অনেকের মুখপানে তাকিয়ে আছে। সম্পূর্ণ মুখ রেখে মিতুলের চোখ আটকে গেল অনেকে স্বচ্ছ ওই চোখ দুটোতে। অনেক হেসে বলল, একটা ফুলের ভীষণ অভাববোধ হচ্ছিল আপনার মাঝে, এখন একদম ঠিকঠাক লাগছে। মিতুল কোনো জবাব দিতে পারল না। তখনও সে অনেকে স্বচ্ছ চোখের মাঝে আটকে আছে। এ দুটো চোখ কোথায় যেন এর আগেও দেখেছে সে। অস্থিরচিত্তে অপেক্ষা করেও নওশাদ আজ মিতুলের দেখা পেল না। ভেবেছিল ক্লাস নিতে গেলে হয়তো দেখতে পাবে, কিন্তু ধারণা ভুল প্রমাণিত হলো মিতুলবিহীন ক্লাসে উপস্থিত হওয়ার পর। মেয়েটা আজ ক্লাসে কেন আসলো না? রায়া কিংবা আরশিকে জিজ্ঞেস করাটাও দৃষ্টিকটু দেখায়, তাই সে তার অস্থিরতা মনেই চেপে রাখল আপাতত। বিউটি বেগম দুপুরের আয়োজন বেশ চমকপ্রদই করেছেন। খাবারের ডেকোরেশনই এত সুন্দর লাগছে যে প্রয়োজনের চেয়েও বেশি ক্ষুধা অনুভব করছে মিতুল। টুটুল অফিস থেকে সরাসরি নির্মিতের বাড়িতে চলে এসেছে। ফ্রেশ হয়ে খেতে বসেছে সবার সঙ্গে। ওর ভাবভঙ্গি একদম স্বাভাবিক। এটা যে অপরিচিত জায়গা, সামনে এতগুলো অপরিচিত মানুষ, তাকে দেখে বোঝার উপায় নেই। সে তার মতো স্বাভাবিকভাবেই খেয়েই যাচ্ছে। অন্যদিকে নিজের বাড়ি, নিজের মানুষজন সামনে থাকার পরও আড়ষ্ট হয়ে যাচ্ছে রিনভি। সে কিছুক্ষণ বাদে বাদে বাবা মায়ের মুখের দিকে তাকাচ্ছে। দুজনেই ভীষণ খুশি, চোখে মুখে হাসির ছড়াছড়ি। টুটুলের বিশেষ যত্ন নিচ্ছেন।
বাবা মা উভয়েরই যে টুটুলকে ভীষণ পছন্দ হয়েছে এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তার বুকের গহীন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই দীর্ঘশ্বাসের শব্দ আর কেউ না শুনলেও পাশে বসে থাকা টুটুল ঠিকই শুনতে পেয়েছে। সে সকলের আগোচরে ফিসফিস করে বলল। খুব চিন্তিত মনে হচ্ছে। রিনবি ভ্রু কুচকে তাকালো, জবাব দিল না। টুটুল নিজে থেকেই বলল। বিয়ের কথা কি পাকাপাকি হয়ে গেছে? রিনভি মৃদু স্বরে বলল। এখনো না, তবে হয়ে যাবে মনে হচ্ছে। আপনি রাজি? রিনভির প্রশ্নটি শুনেও এড়িয়ে গেল। সে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তাই উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করল না। টুটুলকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যেই মিতুলের প্লেটে পোলাও দিতে দিতে বলল। তুমি তো একদমই খাচ্ছ না, দেখি আর একটু পোলাও নাও। আমি এত খেতে পারবো না আপু। এত কই, সে কখন থেকে তো অতটুকু খাবার খাচ্ছ। চুপচাপ খাও বলছি। গরুর গোস্ত নাও, আমি রান্না করেছি, খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। মিতুলের কানে গুজে থাকা ফুলটি প্রায় পড়েই যাচ্ছিল। রিনভি ফুলটা ঠিক করে গুজে দিল এবং বাম হাতে মিতুলের চুলগুলো এক পাশে এনে দিল। টুটুলের কেন জানি না রিনভির এই আচরণ যত্নগুলো মনে ধরে গেছে। মিতুলের প্রতি কেয়ারটা না চাইতেও তার মনেই গেঁথে গেছে। খাওয়া দাওয়া পার চুকিয়ে মিতুলকে নিজের রুমে নিয়ে এলো রিনভি। সঙ্গে আয়ানও আছে। অনেক খাওয়া শেষ করেই নিজের রুমে চলে গেছে। মিতুল রিনভির বুকশেলফ দেখে বলল। এত বই তুমি পড়ো আপু? রিনভি মুচকি এসে বলল। হ্যাঁ, তুমি পড়বে? না না, আমার এত পড়াশোনা ভালো লাগে না। অনার্সেও পড়ছি আব্বু আম্মুর জন্য, নয়তো কবেই বিয়ে শাদী করে ফেলতাম। মিতুলের কথা শুনে রিনভি খিলখিল করে হেসে উঠল। আয়ান বেশ ভাবসাব নিয়েই বলল। আমরাও তো পড়তে ভালো লাগে না, তোমার সাথে আমার কত মিল। মিতুল আয়নের গাল টেনে দিল। রিনভি বলল। ওকে বেশি আশকারা দিও না, মাথায় চড়ে বসবে একদম। মিতুল প্রত্যুত্তরে হাসল। বিশ্রাম নিয়ে বিকেল অবধি থেকে ওরা রিনভিদের বাড়ি থেকে চলে এলো। আসার সময় অনেকের সঙ্গে দেখা হয়নি। বাড়িতে ছিল না সে। গাড়িতে ওঠার পর টুটুল ফিসফিস করে মিতুলকে জিজ্ঞেস করলো। নির্ফিকে কেমন লাগলো তোর? মিতুল খুশিতে প্রায় আত্মহারা হয়ে বলল। ভীষণ ভালো, আমার খুব পছন্দ হয়েছে। কি মিষ্টি। তুমি প্লিজ রাজি হয়ে যাও ভাইয়া। শুধু আমি রাজি হলেই কি হবে? কেন হবে না? নির্ভীকে ভালো করে দেখেছিস, সুন্দরী, স্মার্ট, গোছানো একটা মেয়ে। আমাকে ওর পছন্দ হবে কেন? আমার ভাইয়া কি কোনো অংশে কম? নায়কের মতো দেখতে, লাখে একটা। রিনভি আপু তোমাকে রিজেক্ট করবে না। তুই এত শিওর হয়ে বলছিস কি করে? আমার মন বলছে রিনভি আপু বিয়েতে রাজি হবে। তাই নাকি? দেখা যাক তোর মনের কথা কতটা সত্য হয়। সত্যি হলে কি দেবে? আমার একটা শালাবাবু তোকে দিয়ে দেব। মানে কি? মানে আবার কি? অনেক, আয়ান দুজনই সুন্দর। যাকে ভালো লাগবে তার গলায় তোকে ঝুলিয়ে দেব। তোমার শুধু ফালতু কথা, যাও সরো। মিতুলকে রাগিয়ে দিয়ে টুটুল বেশ মজা পেয়ে হাসছে। নওশাদ বাড়িতে ফিরে গোসল করে খেতে বসেছে। শামসুন নাহার খাবার বেড়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন। চৈতির সাথে আর কথা হয়েছিল? না, কেন? মেয়েটা ওভাবে বাড়ি আসলো, আবার কাঁদলো, ব্যাপার কি বলতো? আমি জানি না মা। ওকে তোর পছন্দ হয়েছে? অপছন্দের কিছু নেই, মেয়েটা বেশ ভালো, কিন্তু আমি এখন বিয়ে করব না। এ আবার কি কথা? গতকাল বললি বিয়ে করতে চাস না, এখন তোর হয়েছে কি বলতো? কি যেন বলতে না চেয়েছিলি? নওশাদ নিজেও ভেবে নিয়েছে আজ সে মাকে মিতুলের কথা বলবে। সে খেতে খেতেই বেশ স্বাভাবিক কণ্ঠে বলল। মিতুলের সঙ্গে আমার দেখা হয়েছে মা। শামসুন নাহার বিস্মিত কণ্ঠে বললেন। বলিস কি? কোথায়? কলেজে। তুই যেখানেই আছিস? হ্যাঁ, অনার্স ভর্তি হয়েছে এখনো। কথা হয়েছে তোদের? হ্যাঁ। এত বছর পর দেখা হলো, কিছু বলেছে? ও আমার সাথে কথা বলতে ইচ্ছুক না। তুই কি ওর জন্যই এখনো বিয়ে করতে চাচ্ছিস না? জানি না মা। জানি না তো, কোনো উত্তর হলো না। নওশাদ, তুই কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছিস? মিতুলের জন্য উতলা হওয়ার কারণ তো দেখছি না আমি।
আমি এখন আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। তুমি বাবাকে বলে বিয়ের কথাবার্তা পিছিয়ে দাও। আমার কিছু সময়ের প্রয়োজন। নওশাদ, নওশাদ চোখ তুলে তাকাতেই শামসুন নাহার চুপ হয়ে গেলেন। শান্ত দৃষ্টি, তবুও তিনি আর কিছু বলতেই পারলেন না। আত খাওয়া প্লেটে হাত ধুয়ে নওশাদ রুমে গিয়ে দরজা আটকে দিল। আলমারির তাক থেকে খুঁজে বের করলো কালো রঙের একটা পুরনো ডায়েরিটা মিতুল তাকে জন্মদিন উপলক্ষে উপহার দিয়েছিল। তখন মিতুল ভীষণ ছোট, ক্লাস 8-এ পড়ে। ডায়েরির উপর হাত পুড়িয়ে নওশাদ মুচকি হাসে। চোখের দৃশ্যপটে ভেসে ওঠে মিতুলের ছোটবেলার চাঞ্চল্য। নওশাদ মিতুলের প্রাইভেট টিচার ছিল। নওশাদের বাবা নায়ুম মৃধা পেশায় একজন ব্যাংকার। চাকরি সূত্রেই তার বদলি হয় শরীয়তপুর। ছেলে এবং স্ত্রী নিয়ে তিনি শরীয়তপুরেই বসবাস শুরু করেছিলেন। নওশাদ একা ঢাকায় থাকতে চাইলে বাবা মা কেউই রাজি হননি। একমাত্র ছেলেকে রেখে তারা দূরে থাকতে পারবেন না। পড়াশোনা গ্রামের থেকেও করা যাবে। শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব আহামরি কিছু নয়। নওশাদ নিজেও বাবা মায়ের ভীষণ ভক্ত। মায়ের হাতে রান্না না হলে সে পেট ভরে খেতেও পারে না। তাই বাবা মায়ের সঙ্গে তারও নতুন ঠিকানা হয়েছিল শরীয়তপুর নামক জেলা। সেখানে এসে সে বসে থাকেনি। বেসরকারি স্কুলে চাকরি করত এবং পাশাপাশি অনেকগুলোই টিউশনি করত। তাদের মধ্যে একজন ছিল মিতুল। নওশাদ মিতুলকে বাড়িতে গিয়ে পড়াতো। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত সব কিছুই স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলছিল। মিতুলের মাঝে পরিবর্তন আসে ওর এসএসসি টেস্ট এক্সামের পর। হয়তো পরিবর্তন আরও আগে এসেছিল, নওশাদ বুঝতে পারেনি। মিতুলের ফাইনাল পরীক্ষার 1 মাস আগে আচানক মিতুল একটা ঘটনা ঘটিয়ে ফেলে। সে নওশাদকে ভালোবাসার কথা জানায় এবং এটাও বলে যে সে যদি মিতুলকে বিয়ে না করে তাহলে সে পরীক্ষা দেবে না। এমন একটা সিচুয়েশনে পড়ে নওশাদ দিকদিশা হারিয়ে ফেলে। মিতুলকে নিয়ে সে কখনোই সেভাবে কিছু ভাবেনি। অনেকভাবেই সবার অগোচরে সে মিতুলকে বোঝানোর চেষ্টা করে। ওর আবেগকে প্রশ্রয় না দিয়ে বকাঝকাও করে, কিন্তু মিতুল ছিল বুঝতে নারাজ। কথা এক কান থেকে আরেক কানে গেল। গ্রামে গুঞ্জন উঠল নওশাদের সাথে মিতুলের প্রণয়ের সম্পর্ক। গ্রামে অবশ্য আরও একটু মশলা মাখিয়ে কথাটি রটানো হয়েছিল। বন্ধুমহল এবং গ্রামে নওশাদের মানসম্মান খোয়ানো গিয়েছে। নওশাদ এটা মানতেই পারেনি। অল্প বয়সে রাগ সামলাতে না পেরে মিতুলের বাড়িতে গিয়ে রাগারাগি করে এবং এক পর্যায়ে সে মিতুলকে সবার সামনে একটা থাপ্পড়ও দিয়েছিল। ওই তো শেষবার দেখা মিতুলের কান্না কান্না মুখ। এরপর এতগুলো বছরও আর কখনো মিতুলকে সে দেখেনি, গ্রামেও যায়নি। সেদিনই সে ঢাকায় এসেই মেসে থাকা শুরু করেছে। এর মাস 6 পর নায়ুম মৃধা বদলি নিয়ে ফের ঢাকা চলে আসেন। নওশাদের মাঝে অনুতপ্ত বোধ যখন হয় তখন অনেকটাই দেরি হয়ে গেছে। সে একবার গ্রামে গিয়েছিল, তখন মিতুলের খোঁজ নিয়ে জানতে পারে ওরা এখন আর এখানে থাকে না, ঢাকায় থাকে। এত বড় ঢাকা শহরে কাউকে খুঁজে পাওয়া এতটাও সহজসাধ্য নয়। মিতুলের ফোন নাম্বার নেই, ছবি নেই, কোনো উপায়ই বা খুঁজবে? মিতুলের চাচাচাচি থেকে যে জিজ্ঞেস করবে কিংবা গ্রামে মিতুলের ঘনিষ্ঠ কারোর নিকট থেকে যে ঠিকানা নাম্বার জোগাড় করবে সেই মুখটাও তো ছিল না। মিতুলদের সাথে শেষ দিনের ঝামেলা গ্রামের কে না জানে। নওশাদ দগ্ধ হতে থাকে, বুঝতে পারে নিজের ভুলও। সেদিন ওভাবে রিয়েক্ট না করে অন্যভাবেও বোঝানো যেত। সবচেয়ে বাড়াবাড়ি করেছিল সে মিতুলের গায়ে হাত তুলে। মিতুল তখন অল্প বয়সের, চোখে রঙিন চশমা। খুব কাছ থেকে কোনো পুরুষের সঙ্গ পেলে সেটা নওশাদই ছিল। এমত অবস্থায় মিতুলের দুর্বল হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না। সমস্যাটি ছিল নওশাদের তরুণ বয়সে টকবগে রাগ, যা সে এখন বুঝে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তার সেই অনুতপ্ত দগ্ধতা কখন যে মনের মাঝেই মিতুলের জন্য আলাদা একটা ঘর তৈরি করেছে তা সে জানে না। এমনকি মিতুল নিজেও জানে না। কখনো জানানোর সুযোগটাও সে পাবে কি না নওশাদ সেটাও জানে না। অতীত কল্পনার পরিশেষে নওশাদ ডায়েরির পাতায় হাত বুলিয়ে স্বগোক্তি করে বলে, আই মিস ইউ মৃদুল। ঝিরিঝিরি বৃষ্টিতে মুখরিত চারপাশ, সব দিকে বৃষ্টির ছমছম আওয়াজ, ঠান্ডা পরিবেশ, কম্বল গায়ে দিয়ে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর মতো ওয়েদার। এমনই পরিবেশে মিতুলও বেশ আয়েশ করেই ঘুমোচ্ছিল। তার আয়েশ বেশিক্ষণ টিকল না। মায়ের ধাক্কাধাক্কি চেঁচামেচিতে বাধ্য হয়ে উঠতে হলো তাকে। ঘুম জড়ানো কণ্ঠে মিতুল বিরক্ত হয়ে বলল, ডাকো কেন? মমতা বেগমের ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসে। ডাকি কেন মানে? ক্লাসে যাবি না?
এই বৃষ্টির দিনে ক্লাসে যায় কে? কেউ না গেলেও তুই যাবি, জলদি উঠ। আজ থাক মা, বৃষ্টি তো বাইরে। বেশি বৃষ্টি নেই, গুড়ি গুড়ি পড়ছে, ছাতা নিয়ে যাবি, ওঠ এখনই। মমতা বেগম এক প্রকার জোর করে মিতুলকে ওয়াশরুমে ঢুকিয়ে দিলেন। রাগে চিৎকার করে মিতুলের এখন কাঁদতে ইচ্ছে করছে। পড়াশোনায় পিণ্ডি চটকাচ্ছে সে। কেন যে পড়াশোনা আবিষ্কার হয়েছিল, পড়তে পড়তেই তার ইহকাল শেষ হয়ে যাবে। আজ ভার্সিটিতে না গেলে কি এমন ক্ষতি হয়ে যেত? সে রাগ করে কোনো রকম তৈরি হয়ে ছাতা না নিয়ে বেরিয়ে গেল। এমনকি নাস্তাও করলো না। মমতা বেগম এতবার করে ডাকলেন, কিন্তু মিতুল শোনার মতো পাত্রী নয়। সে আজ ইচ্ছে করেই বৃষ্টিতে ভিজবে, ভিজে জ্বর বাঁধাবে। তারপর বাড়ির মানুষ বুঝবে মজা। বাড়ির সামনে দিয়ে অহরহ খালি রিক্সা যাচ্ছে আজ, কিন্তু মিতুল কোনো রিক্সায় উঠছে না। সে বৃষ্টিতে ভিজে হাঁটছে। পাশ থেকে কেউ একজন তখন মিতুলের মাথায় ছাতা ধরল। ব্যক্তি নিজেও তার সঙ্গে একই ছাতা নিচে। মিতুল বিস্ময় নিয়ে তাকানোর পর রূপককে আবিষ্কার করে। মায়ের উপর রাগ সে রূপকের উপর খাটিয়ে ঝাঁঝালো স্বরে বলল, আপনি এখানে? ছাতাটি নাও, তোমার মা পাঠিয়েছে। মিতুল আরও গম্ভীর হয়ে বলল, না, আপনি ছাতা নিয়ে চলে যান। জেদ করছো কেন? আমার জেদ আছে, আমি জেদ করি, তাতে আপনার সমস্যা কি? আমি কি আপনার জেদ ধার নিয়েছি? মিতুল ছাতার নিচ থেকে সরে গেল। এরপর রূপক শুধু মিতুলের মাথার উপরেই ছাতা ধরল। সে বৃষ্টিতে ভিজতে ভিজতে বলল, প্লিজ মিতুল, তোমার মা চিন্তা করবে, ছাতা নিয়ে যাও। করুক চিন্তা, আপনার কি? মা আমার, আপনার তো না। ঝগড়া পরে করা যাবে, তুমি ছাতাটা ধরো প্লিজ। মিতুলের এক জেদ। সে দুহাত বগল দাবা করে সরে দাঁড়িয়ে বলল, না। রূপক কতক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। এবার উপায়হীন হয়ে পেছন থেকে মিতুলের ব্যাগ টেনে ধরে ছাতার নিচে নিয়ে এলো। নিজেও যদিও ছাতার নিচে, কিন্তু ছাতার বেশিরভাগ অংশটাই মিতুলের দিকে। রূপক বৃষ্টিতে ভিজছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি মিতুল যে রেগে মেগে তাকে কথা শোনাচ্ছে, সেদিকেও সে কোনো ভ্রুক্ষেপ করছে না। অসভ্য ফাজিল, বলদ লোক, আমার ব্যাগ ছাড়েন বলছি, নয়তো এখনই খামচি দেব। মেজাজ খারাপ হচ্ছে আমার। রূপক শান্ত কণ্ঠে বলল, যা ইচ্ছে বলো, যা ইচ্ছে করো, আমি তো ছাড়বো না। সম্পূর্ণ রাস্তা হেঁটে হেঁটে ভার্সিটিতে পৌঁছালো মিতুল, সঙ্গে রূপকও। মমতা বেগমের সাথে কথার ছলে সেদিন সে মিতুলের ভার্সিটির নামও জেনেছিল, তাই মিতুলকে জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। হেঁটে আসা দরুন প্রথম ক্লাসের অর্ধেক সময় শেষ মিতুলের। ভার্সিটি লাইফে টাইম নিয়ে এত প্যারা নেই, তবে অর্ধেক সময় যখন চলেই গেছে, তখন মিতুল আর প্রথম ক্লাসটা করবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। ভার্সিটির গেটের কাছে এসে পরপর তিনটা হাসি দিল রূপক। মিতুল মুখ গোমরা করে বলল, বেশ হয়েছে, বৃষ্টিতে ভিজে অন্যকে সাহায্য করার মজা বোঝেন এখন? রূপক কিছু বলতেই যাবে, এর পূর্বেই আবারও হাসি দিল। নাক টেনে হাত ঘড়িতে সময় দেখে বলল, প্রথম ক্লাস তো মনে হয় করবে না আর। মিতুল সরু দৃষ্টিতে তাকালো। এই ছেলে কি মনে পড়তে পারে নাকি? এছাড়া ক্লাস কয়টা থেকে শুরু হয় এসব তো সে রূপককে বলেনি। এত কিছু সে জানে কি করে? কৌতূহল প্রবণতা প্রকাশ না করে বলল, না। তাহলে আমার সাথে এসো। কোথায়? কফি খাবো, এক কাপ কফি না হলে এখন আমার চলবেই না। সময় কাটানোর জন্য হলেও মিতুল রাজি হয়ে গেল। এছাড়া তার নিজেরও আজ ক্লাস করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ওরা দুজন ভার্সিটির সামনে ক্যাফেতে গেল। এখানে কফি ছাড়াও সিঙ্গারা, সমুচা পাওয়া যায়। এখন ক্যাফে সম্পূর্ণ ফাঁকা। কলেজ ভার্সিটি সব স্টুডেন্টসই তো ক্লাসে। ওরা নিরিবিলি একটা টেবিল দখল করে বসলো। রূপক দুটো কফি অর্ডার দিতে চাইলে মিতুল ব্যথা দিয়ে বলল, হুম, আমি কফি খাবো না। কেন? তিতকুটে কফি আমার পছন্দ না। আমি খুব ভালো কফি বানাতে পারি। আপনি কি চীনে কফি বিক্রি করেন নাকি? বোকার মতো কথা বলো কেন? কফি বিক্রি না করলে কি কফি বানানো যায় না? যেভাবে বললেন আমি ভাবলাম আপনি বেশ প্রফেশনাল হবেন। রূপক কোনো উত্তর দিল না। কফি দিতে বললো একটা। মিতুল চুপচাপ বসে আছে। সকালে না খাওয়ার দরুন পেট পাকাচ্ছে এখন। খাবারের সঙ্গে রাগ করলেই হয়তো ক্ষুধা তখন বেশি লাগে। রূপকের উপর মিতুলের কিঞ্চিত রাগও হলো। সে বলেছে সে কফি খাবে না, সিঙ্গারা, সমুচা কিছু যে খাবে না তা তো বলেনি একবারও। তার কি উচিত ছিল না মিতুলকে খাবার সাধা? কোনো ম্যানার্স নেই, কিচ্ছু না। মিতুল নিজের উপরেই বিরক্ত হলো।
রূপকের মাঝে একটা কথাও বলল না। মিতুলের ফোন বাজছে। মামাতো বেগম ফোন করেছেন। মিতুল দুবার কল কেটে দেওয়ার পরও তিনি কল করেই যাচ্ছেন। অগত্যা মিতুলকে কল রিসিভ করতে হলো। রূপক তখন বলল,